আমি আগের দিন গ্লুকোজ অ্যাসিমিলেশনের ক্ষেত্রে বলেছিলাম গ্লুকোজ ব্লাড থেকে কোনো একটা টার্গেট সেলের মধ্যে প্রবেশের পর গ্লুকোজের কি পরিণতি হয়। গ্লুকোজ প্রথমেই চাই গ্লাইকোলাইসিসে ঢুকতে। গ্লাইকোলাইসিস প্রসেস কি আমরা জানি, এখানে নতুন করে বলার কিছু নেই। গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড হয়, তারপর সেটা টিসিএতে ঢোকে, টিসিএ থেকে ইটিএস বা ইটিসি, সেখান থেকে এটিপি তৈরি করে। এই তো হয়। দেখা গেল যে সেলের মধ্যে গ্লুকোজটা ঢুকলো সে সেলে অলরেডি এটিপির কনসেন্ট্রেশন হাই আছে। সে সেলের মধ্যে যদি আগে থেকে এটিপির কনসেন্ট্রেশন হাই থাকে তাহলে সেক্ষেত্রে এই এটিপি কি করে, এই এটিপিটা গ্লাইকোলাইসিসটাকে ইনহিবিট করে। গ্লাইকোলাইসিস ইনহিবিট করা মানে কি, এই গ্লুকোজ আর গ্লাইকোলাইসিসের মধ্যে ঢুকতে পারছে না, এই গ্লাইকোলাইসিস পথে যাচ্ছে না। যখন গ্লাইকোলাইসিসে যাচ্ছে না তখন এই গ্লুকোজটা সাইটোপ্লাজমে কি হবে, বাড়তে শুরু করবে। গ্লুকোজ যখন সাইটোপ্লাজমে বাড়তে শুরু করবে তখন এই গ্লুকোজটা এবার অন্য একটা পাথওয়েতে অংশগ্রহণ করবে। আমি প্রথম কথা বলছি, গ্লুকোজ সেলের মধ্যে ঢোকার পর ফার্স্ট প্রেফারেন্স নেবে গ্লাইকোলাইসিসে যাওয়া। যদি কোনো কারণে গ্লাইকোলাইসিস যেতে না পারে তখন সেই গ্লুকোজটা সেকেন্ড চান্সটা নেবে, সেকেন্ড অপশনের দিকে যাবে। সেকেন্ড অপশনটা হচ্ছে আমার এই অনেকগুলো গ্লুকোজ পরপর যুক্ত হয়ে এবার তৈরি করবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন এখানে অনেকগুলো গ্লুকোজ চেনের মতো পরপর যুক্ত হয়ে তৈরি করবে গ্লাইকোজেন। মানে গ্লাইকোজেন জানি গ্লুকোজের পলিমার। এইভাবে অনেকগুলো গ্লুকোজ পরপর যুক্ত হয়ে তৈরি করবে গ্লাইকোজেন। যাকে আমরা বলি গ্লাইকোজেন। এবার বক্তব্য হচ্ছে গ্লুকোজ কিন্তু প্রথমে গ্লাইকোজেন ফর্মে হওয়ার চেষ্টা করে না, প্রথমে সে গ্লাইকোলাইসিস দিয়ে এটিপি তৈরি করে। যদি এটিপি সাফিসিয়েন্ট থাকে একমাত্র তখনই এই গ্লাইকোলাইসিসটার দিকে না গিয়ে সেলটা গ্লাইকোজেন তৈরি করে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার যে প্রসেস বা যে প্রসেসে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় সে প্রসেসটাকে আমরা কি বলি, গ্লাইকোজেনেসিস। সে প্রসেসটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। এই প্রসেসটাকে আমরা কি বলবো, এটাকে এই প্রসেসটাকে নাম দেব গ্লাইকোজেনেসিস। তাহলে সেলের মধ্যে ঢোকার পর গ্লুকোজটা আইদার গ্লাইকোলাইসিস পাথওয়ে অংশগ্রহণ করতে পারে না হলে গ্লাইকোজেনেসিস। নর্মাল কন্ডিশনে গ্লাইকোজেনেসিস পাথওয়েতে অংশগ্রহণ করে না, নর্মাল পাথওয়েতে গ্লাইকোলাইসিসে অংশগ্রহণ করে। তারপর গ্লাইকোলাইসিস যদি কোনোভাবে বন্ধ থাকে সেক্ষেত্রে গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়ে এবং হাই গ্লুকোজ কনসেন্ট্রেশনে একমাত্র গ্লাইকোজেনেসিস অন হয়। তাহলে এখানে আমি জানলাম গ্লাইকোজেনেসিস হচ্ছে এক ধরনের মেটাবলিক পাথওয়ে যেখানে অনেকগুলো গ্লুকোজ কম্বাইন্ড হয়ে তৈরি করে গ্লাইকোজেন, তাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। গ্লাইকোলাইসিস এক ধরনের প্রসেস যেখানে গ্লুকোজ অক্সিডাইজ হয়ে তৈরি করে এটিপি। এই দুটো আমরা জানলাম। এবার সাপোজ ধরনে বডি স্টারভেশনে আছে, কোনোভাবে আমরা কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার খাচ্ছি না, বডিতে কোনো ধরনের খাবার খাচ্ছি না। বডি যদি কোনো ধরনের খাবার না খায় ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমার গ্লুকোজ আসবে না। গ্লুকোজ না এলে ব্লাডে অ্যাবজর্পশন কমবে, ব্লাডে অ্যাবজর্পশন কমলে এই ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন কি হবে, এটা যাবে কমে। যখনই ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন কমে যাবে তখন সেই গ্লুকোজ কি হবে, সেলের মধ্যে আর ঢুকতে পারবে না। সেলের মধ্যে যদি গ্লুকোজ না ঢোকে তাহলে সেক্ষেত্রে না গ্লাইকোলাইসিস রান করবে না গ্লাইকোজেনেসিস রান করবে। সেলের মধ্যে গ্লাইকোলাইসিস রান না করলে কি হবে, এটিপি কনসেন্ট্রেশন কি হবে, কমে যাবে। সেক্ষেত্রে সেলের মধ্যে গ্লুকোজের চাহিদা বাড়বে। সেই কন্ডিশনে কি হবে, সেলের ভেতরে থাকা নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে
গ্লুকোজ তৈরি হতে শুরু করবে। সেক্ষেত্রে সেলের মধ্যে গ্লুকোজের যোগান দেবে দুটো ওয়েতে। একটা, যদি ওই সেলের মধ্যে আগে থেকে গ্লাইকোজেন স্টোরেজ ফর্মে থাকে, তাহলে সেই গ্লাইকোজেনটা ভেঙে গিয়ে গ্লুকোজ সাপ্লাই করবে। এটা একটা প্রসেস। গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজ হবে। গ্লাইকোজেন একটা লার্জ মলিকিউল, এটা হচ্ছে পলিমার অফ গ্লুকোজ। এটা ভেঙে গিয়ে যখন গ্লুকোজ তৈরি করে, কোনো কিছু ভাঙাটাকে আমরা লাইসিস বলি, বায়োলজিক্যাল টার্ম। তাহলে গ্লাইকোজেন ভাঙাটাকে আমরা কি বলবো? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন তৈরি হওয়াটাকে গ্লাইকোজেনেসিস বলেছি, জেনেসিস। আর গ্লাইকোজেন ভাঙাটাকে বলছি গ্লাইকোজেনোলাইসিস। তাহলে যে প্রসেসের মাধ্যমে গ্লাইকোজেনটা গ্লুকোজে কনভার্ট হবে, সেই প্রসেসটাকে আমরা কি বলবো? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিসটা কখন অ্যাক্টিভেট হবে? স্পেশাল কন্ডিশন। কোন কন্ডিশন? যদি সেলের ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন কমে যায়, মানে যদি বডি স্টারভেশনে থাকে, সেই কন্ডিশনে কি হবে? আমার যদি সেলটার মধ্যে স্টোরেজ ফর্মে গ্লাইকোজেন থাকে, সেই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে কনভার্ট হবে এবং সেই গ্লুকোজ এটিপি তৈরি করে সেলের এটিপির চাহিদা মেটাবে। এবার দেখা গেল সেলের মধ্যে অলরেডি কোনো গ্লাইকোজেন স্টোরেজ ফর্মেই নেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেলের মধ্যে নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে গ্লুকোজ তৈরি হবে। নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল মানে কোনগুলো? নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল বলতে আমরা বুঝি চারটেকে: ল্যাকটেট, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এগুলো হচ্ছে নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল। এগুলো থেকে কি হবে? এইগুলো থেকে এবার গ্লুকোজ তৈরি হবে। নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে গ্লুকোজ তৈরি হওয়ার যে প্রসেস, নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে গ্লুকোজ তৈরি হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। কি বলা হয়? গ্লুকোনিও, GLUCONEO, গ্লুকোনিওজেনেসিস। তাহলে যদি বডি স্টারভেশন ফর্মে থাকে, সেই কন্ডিশনে আইদার গ্লাইকোজেনোলাইসিস না হলে গ্লুকোনিওজেনেসিস অ্যাক্টিভেট হবে। গ্লাইকোজেনোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিসের এর উদ্দেশ্য কি বা এদের কাজটা কি? সেলের মধ্যে গ্লুকোজ সাপ্লাই করা। ওকে, তাহলে সেলের মধ্যে গ্লুকোজ মেটাবলিজমের জন্য আমরা চারখানা পাথওয়ে পেলাম। একটা পেলাম গ্লাইকোজেনেসিস, আর পেলাম গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস। কখন কোনটা অ্যাক্টিভেট হয় ওটা জানলাম। আমাদের ডিটেলসে আরো বলি যে গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়া। গ্লুকোনিওজেনেসিস মানে কি? ল্যাকটেট, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হওয়া। এবার বক্তব্য হচ্ছে গ্লাইকোজেনেসিস কোথায় হয়? গ্লাইকোজেনেসিস কোথায় হয়? আর লিভারে। লিভার আর মাসেলে হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিস কোথায় হয়? অনলি লিভারে। গ্লাইকোজেনোলাইসিস হয় লিভারে। আর গ্লুকোনিওজেনেসিস কোথায় হয়? লিভার, মাসেল আর কিডনি। এখানে গ্লুকোনিওজেনেসিস হয়। আর গ্লাইকোলাইসিস তো সব নিউক্লিয়েটেড সেলের মধ্যে হয়। এই গেল কার্বোহাইড্রেট মেটাবলিজম। তোদের মনে হয় কিছু প্রবলেম হচ্ছে? আফটার প্রোটিন ডাইজেশন অ্যাবজর্বেবল ফর্মটাকে আমরা বলি অ্যামিনো অ্যাসিড, তাই তো? আফটার প্রোটিন ডাইজেশন অ্যাবজর্বেবল ফর্মটা হচ্ছে অ্যামিনো
অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটা কি হয়, ব্লাড থেকে তোর টার্গেট সেলের মধ্যে আসে। তো টার্গেট সেলের মধ্যে অ্যামিনো অ্যাসিড আসার পর কি হয়, অ্যামিনো অ্যাসিডটা আসার পর কি হয়, ওর কি পরিণতি হয়? অ্যামিনো অ্যাসিডের দু রকম পরিণতি হয়। অ্যামিনো অ্যাসিডের দু রকম পরিণতি হয়। হয় অ্যামিনো অ্যাসিডটার ডিঅ্যামিনেশন কিংবা ট্রান্সঅ্যামিনেশন হয়। তিনটে পরিণতি হয়, দুটো বললে ভুল হবে। এর হতে পারে ডিঅ্যামিনেশন, ডি মানে ডিঅ্যামিনেশন, ডি মানে অপসারণ। ডিঅ্যামিনেশন মানে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটা বাদ হয়ে গেল। ডিঅ্যামিনেশন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটা NH3 এই গ্রুপটা বাদ হয়ে গেল। অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো অ্যাসিডের এইটা বাদ হয়ে গেল। এখানে যদি দিই তাহলে এখানে প্লাস দিতে হবে। এই অ্যামিনোটা অ্যামিনো অ্যাসিড থেকে বাদ হয়ে গেল, এটাকে বলে ডিঅ্যামিনেশন। আর কি হতে পারে, ট্রান্সঅ্যামিনেশন। এই ট্রান্সঅ্যামিনেশন মানে ট্রান্সঅ্যামিনেশন মানে একটা ট্রান্সঅ্যামিনেশন দুটো অ্যাসিডের মধ্যে হয়, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে কিটো অ্যাসিড। যেখানে একটা অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটা অন্য কিটো অ্যাসিডে ট্রান্সফার হয়, আর কিটো গ্রুপটা আগের অ্যামিনো অ্যাসিডে ট্রান্সফার হয়। এটাকে বলা হয় ট্রান্সঅ্যামিনেশন। অ্যামিনো গ্রুপটা অন্য একটা অ্যামিনো অ্যাসিডে ট্রান্সফার হওয়াটাকে বলা হয় ট্রান্সঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন এটা হলো অ্যামিনো অ্যাসিডের দুটো মেটাবলিজম। এখানে ডিটেলস জানা দরকার নাই, খালি এটুকুই জানবি ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, আর ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে কোনো একটা কিটো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। এর মাধ্যমে কি হয়, কোনো কিটো অ্যাসিড কনভার্ট হয় ইনটু অ্যামিনো অ্যাসিড, কোনো কিটো অ্যাসিড কনভার্ট হয় অ্যামিনো অ্যাসিড, ট্রান্সঅ্যামিনেশন। আরেকটা মেকানিজম কি হয়, আরেকটা মেকানিজম হচ্ছে আরেকটা মেকানিজম হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটা পেপটাইড চেন হতে পারে। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে পেপটাইড চেন তৈরি হওয়ার ঘটনাকে আমরা কি বলি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে যখন পেপটাইড চেন তৈরি হয় সেই ঘটনাটাকে আমরা কি বলি, প্রোটিন সিনথেসিস। মনে পড়ছে, ট্রান্সলেশন। ওটা সবসময় mRNA, tRNA, rRNA ইনভলভমেন্টের মাধ্যমে তৈরি হয়, তাই তো? তাহলে এই অ্যামিনো অ্যাসিডের আরেকটা পরিণতি হচ্ছে ট্রান্সলেশন, যাকে আমরা বলি ট্রান্সলেশন। ট্রান্সলেশন। আর কিছুটা অ্যামিনো অ্যাসিড এখানে বললাম কিটো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়, আবার কিছু কিছু অ্যামিনো অ্যাসিড কিছু অ্যামিনো অ্যাসিড কিটো অ্যাসিডে কনভার্ট হয়, মানে এরা ইন্টার কনভার্সন হয়। ট্রান্সঅ্যামিনেশনের মধ্যে সময় কিটো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডে এবং অ্যামিনো অ্যাসিড কিটো অ্যাসিডে কনভার্ট হয়। ডিঅ্যামিনেশনের সময় অ্যামিনো গ্রুপ সেপারেট হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। আর ট্রান্সলেশনের মাধ্যমে কি হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটা প্রোটিন চেন তৈরি করে। কোন পদ্ধতির মাধ্যমে, ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটা প্রোটিন চেন তৈরি করে, এটাকে আমরা বলি ট্রান্সলেশন।
তাহলে অ্যামিনো অ্যাসিডের লাস্ট পরিণতি হচ্ছে এই। এখানে যে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, সেই অ্যামোনিয়াম আয়ন কি হয়? এই অ্যামোনিয়াম আয়ন চলে আসে ব্লাডে। এই সেল থেকে এই অ্যামোনিয়াম আয়নটা চলে আসে ব্লাডে। কারণ আমরা জানি অ্যামোনিয়াম ওয়াটার সলিউবল মলিকিউল। একটা অ্যামোনিয়াম মলিকিউল তার ভলিউমের 1200 গুণ বেশি ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে। তাই অ্যামোনিয়াম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সলিউবল ফর্মে থাকায় চলে আসে ব্লাডে। ব্লাডে যখন অ্যামোনিয়াম চলে আসে, এই অ্যামোনিয়াম ব্লাড দিয়ে ঘুরতে 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 চলে আসে কোথায়? চলে আসে লিভারে। এরা চলে আসে লিভারে। এরা চলে আসে লিভারে। এই অ্যামোনিয়া যখন লিভারে যায়, লিভারে একটা সাইকেল হয় যাকে আমরা বলি অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল। লিভারে হয় ইউরিয়া সাইকেল। লিভারে চলে ইউরিয়া সাইকেল। এই যে ইউরিয়া সাইকেল লিভারের মধ্যে চলে, এই ইউরিয়া সাইকেলের মধ্যে এই অ্যামোনিয়াম গুলো প্রবেশ করে। অ্যামোনিয়াম গুলো প্রবেশ করে। অ্যামোনিয়াম ইউরিয়া সাইকেলে প্রবেশ করার পর কি তৈরি করে? তৈরি করে ইউরিয়া। বেরিয়ে যায় ইউরিয়া। এই ইউরিয়া ঘুরতে ঘুরতে আবার ব্লাডে আসে। ব্লাড দিয়ে ঘুরতে ঘুরতে এই ইউরিয়া কোথায় আসে? এই ইউরিয়া আবার চলে আসে কিডনিতে। আমাদের যে কিডনি, কিডনিতে ইউরিয়া এসে এখানে আমাদের গোবিনি দিয়ে বাইরে ইউরেথ্রা দিয়ে ইউরিন হয়ে, ইউরিন ফর্ম হয়ে ইউরিয়াটা বাইরে বেরিয়ে যায়। ইউরিয়া ইউরিয়া ইউরিন হয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে ইউরিনটা ফর্মেশন কোথায় হয়? কিডনিতে। আর ইউরিয়া তৈরি হয় কোথায়? লিভারে। অ্যামোনিয়া তৈরি হয় কোথায়? সেলে। অ্যামোনিয়াম তৈরি হয় সেলে। কার মাধ্যমে? অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে। কি হয়? আপনার ডিঅ্যামিনেশন। সে অ্যামোনিয়া লিভারে এসে তৈরি হয় ইউরিয়া। সে লিভার থেকে কিডনিতে এসে তৈরি হয় ইউরিন। নর্মালি আমাদের বডিতে অ্যামিনো অ্যাসিডের সহজে ডিঅ্যামিনেশন হয় না, খুবই কম হয়। যদি স্টারভেশনে থাকে একমাত্র তখনই অ্যামিনো অ্যাসিডের ডিঅ্যামিনেশনের রেটটা বাড়ে। নর্মালি অ্যামিনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন রেট খুবই কম হয়। স্টারভেশনের সময় আমার ডিঅ্যামিনেশন রেটটা বাড়ে। ওই জন্য স্টারভেশনের সময় ইউরিয়া প্রোডাকশনও বাড়ে। ওকে, যা হলো এটা হলো আমাদের প্রোটিন মেটাবলিজম। কারো কোথাও কোনো কনফিউশন থাকলে বলো। চলো এবার যাচ্ছি আমি লিপিডের ক্ষেত্রে, লিপিড অ্যাবজর্পশন। আপনার ডাইজেশনের পর লিপিড মলিকুল গুলো কি হয়? মিশেল হিসাবে অ্যাবজর্ব। বল। আমি আসছি আর 1 মিনিট দ্বারা। আফটার লিপিড ডাইজেশনের পর মিশেল হিসাবে অ্যাবজর্পশন হয়, সেখান থেকে কাইলোমাইক্রন ফর্ম হয়ে সেটা টার্গেট সেলে আসে। টার্গেট সেলে কাইলোমাইক্রন আসার পর ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিড আর অ্যাপোপ্রোটিন সেপারেট হয়ে যায়। এই ফ্যাটি অ্যাসিড গুলো এই লিপিডের ক্ষেত্রে অ্যাবজর্বেবল ফর্মের মধ্যে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল ডিফারেন্স টাইপের হতে পারে। মেজর কম্পোনেন্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের পরিণতি 3টে হয়। আইদার তারা সেল মেমব্রেন ফর্মেশনে পার্টিসিপেট করে, নাহলে ডিফারেন্স টাইপ সিগন্যালিং মলিকিউল ফর্ম করে, লাইক হয় প্রোস্টাগ্ল্যান্ডিন না হলে থ্রম্বক্সিন। আর কি করে? আর এরা এনার্জি সোর্স হিসাবে কাজ করে। এরা এনার্জি সোর্স হিসাবে কাজ করে। এরা এনার্জি সোর্স বা এটিপি সোর্স হিসাবে কাজ করে। এবার এটিপি সোর্সটা আমরা কি করে করি? এটিপি সোর্সটা আমরা এবার ডিটেলসে বলবো। এখান থেকে ফ্যাটি অ্যাসিড থেকে কি করে এটিপি তৈরি হয়।
আর এখানে ফ্যাটি অ্যাসিড ছাড়া আরো যে মেটেরিয়াল গুলো আসে তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো কোলেস্টেরল। যে কোলেস্টেরলটা এখানে আসে কাইলোমাইকন থেকে বেরিয়ে আসে, সেই কোলেস্টেরলটা মেনলি পার্টিসিপেট করে আমাদের বডির স্টেরয়েড হরমোন ফর্মেশন। স্টেরয়েড হরমোন ফর্মেশনে জেনারেলি আমাদের কোলেস্টেরল গুলো পার্টিসিপেট করে। ওকে, যাই হোক, তাহলে এবার এতগুলো কথা বলার পর লাস্ট যে কথাটা আসি সেটা হচ্ছে এটিপি সিনথেসিস কি করে হয়। এই জায়গাটা হচ্ছে মেন জায়গা। ফ্যাটি, যাকে আমরা মেন ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম বলতে মেন এটাকে বুঝি, এটিপি সোর্স। এবার ফ্যাটি অ্যাসিড একটা সেলের মধ্যে কি করে এটিপি তৈরি করে সেই জায়গাটা আসছে। আমরা গ্লুকোজের ক্ষেত্রে এটিপি সোর্সে কি দেখেছি? দেখেছি গ্লুকোজ প্রথমে গিয়েছে গ্লাইকোলাইসিস, দিয়ে কি তৈরি করেছে? পাইরুভিক অ্যাসিড। তারপরে কি হয়েছে? টিসিএ দিয়ে কি তৈরি হচ্ছে? এনএডি H+H+ and FADH2। এই তো, এখান থেকে ফাইনালি কি তৈরি হয়েছে? এই প্রসেসটাকে আমরা কি বলেছি? গ্লাইকোলাইসিস। এটাই কি বলেছি? টিসিএ। এটাকে কি বলেছি? ইটিএস। এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? আশা করছি নেই। এবার ফ্যাটি অ্যাসিডটা এর সঙ্গে আমি, হ্যালো শুনতে পাচ্ছিস রে? অডিও ভিডিও ঠিক আছে? আচ্ছা, এখানে কি হয়, ফ্যাটি অ্যাসিডের এখানে একটু অন্য কিছু হয়। সাপোজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড কি হয়? ফ্যাটি অ্যাসিড তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়ে থেকে কি তৈরি হয়? NADH+H+ and FADH2। ফ্যাটি অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে থেকে যে NADH+ হয়, এটা কি দিয়ে হয়? টিসিএ। এখানেও টিসিএ হয়, এখানেও টিসিএ হয়। আর এখানে যে প্রসেস দিয়ে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হয় এটাকে বলা হয় বিটা অক্সিডেশন। কনসেপ্টটা ধরতে পারলে কি, দেখ ফ্যাটি অ্যাসিড থেকে এটিপি কি করে তৈরি হয়। যদি আমরা এই দিকটা একটু ভালো করে বুঝি, এই দিকটা কিন্তু অ্যাকুরেট করা হয়নি, ভালো করে দেখ এদিকটা। আমার গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট কিন্তু পাইরুভিক অ্যাসিড। সেই পাইরুভিক অ্যাসিড কিন্তু সরাসরি টিসিএতে ঢোকে না। পাইরুভিক
অ্যাসিড এ কিন্তু কনভার্ট হয় অ্যাসিটাইল কোয়েতে, তারপর কিন্তু টিসিএতে ঢোকে। এই তো প্রসেস। এই চারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজম, গ্লুকোজের মেটাবলিজম আর ফ্যাটি অ্যাসিডের মেটাবলিজম পুরোপুরি কমন অ্যাসিটাইল কোয়ে ফরমেশন থেকে, বাকি পার্টগুলো পুরোটাই কমন। এটাকে ঘুরিয়ে আমরা এইভাবে লিখতে পারি, ঘুরিয়ে আমরা এইভাবে লিখতে পারি। দেখ, এই তো ঘুরিয়ে কিন্তু এটাও বলতে পারি, এই দুটো হচ্ছে কমন পাথওয়ে। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে কমন মলিকিউল, যেটা তৈরি হওয়ার পর টিসিএ হবে, টিসিএর পর ইটিসি হবে। তাহলে গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে গ্লাইকোলাইসিস, আর একটা ইন্টারমিডিয়েট রিয়াকশন যাকে বলা হয় পাইরুভেট ডিহাইড্রোজিনেশন। পাইরুভেট ডিহাইড্রোজিনেজ বলে একটা এনজাইম কাজ করে, এটা ইন্টারমিডিয়েট রিয়াকশন, এর মাধ্যমে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। আর ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় কি থেকে? বিটা অক্সিডেশনের মাধ্যমে। তারপর আফটার অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের পর কি হয়? কমন পাথওয়ে হয় টিসিএ ইটিসি। এই জায়গাটুকু ক্লিয়ার কি দেখ? কোনো কনফিউশন নেই? হ্যালো, শুনতে পাচ্ছিস? তাহলে বললাম একটা ফ্যাটি অ্যাসিড এক্সাম্পল বললাম পামিটিক অ্যাসিড, 16টা কার্বন কন্টেনিং ফ্যাটি অ্যাসিড, সেখান থেকে 2 কার্বন কন্টেনিং যদি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তাহলে কটা 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে বলতো? হ্যাঁ, 8টা তৈরি হবে। তার এখান থেকে ম্যাক্সিমাম 8টা হতে পারে, তাই তো? তার মানে পামিটিক অ্যাসিডের যদি ফুললি অক্সিডেশন হয়, তাহলে 8 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তাই তো? হ্যালো, এটুকু ক্লিয়ার হলো? এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কত অণু এটিপি তৈরি হয় একটু আগে হিসাবে পেলাম কত? 12 পেলাম। তাহলে এই 8 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কত অণু এটিপি তৈরি হবে বলতো? 8 ইন্টু 12, 8 × 96। এইটুকু ক্লিয়ার হলো কি দেখ? এবার আমি একটু আগে বললাম একটা ফ্যাটি অ্যাসিড থেকে একবার এক অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে যে প্রসেসের মাধ্যমে তৈরি হয়, তাকে আমরা বলি বিটা অক্সিডেশন। একটা ফ্যাটি অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার যে ঘটনা, তাকে বলা হয় বিটা অক্সিডেশন। মানে এখান থেকে সরাসরি 8 অণু অ্যাসিটাইল কোয়ে হয় না, প্রথমে কি হয়? এখান থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে গেল, বাকি থাকলো পড়ে কত কার্বন কন্টেইনিং ফ্যাটি অ্যাসিড? C14। তারপর এখান থেকে ফার্দার আবার আরেকটা অ্যাসিটাইল করে বেরিয়ে যাবে, তখন থাকবে কত এখানে? C12। এইভাবে যতবার অ্যাসিটাইল কোয়ে বেরোবে, যতবার অ্যাসিটাইল কোয়ে বেরোবে, এই ততবার এইগুলোকে বলা হয় বিটা অক্সিডেশন। তাহলে বিটা অক্সিডেশন একটা প্রসেস যার মাধ্যমে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে রিলিজ হয়। ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে রিলিজ হওয়ার যে ঘটনা,
তাকে বলা হয় বিটা অক্সিডেশন। তাহলে একটা কথা বল, 16 কার্বন কন্টেনিং ফ্যাটি অ্যাসিড থেকে 8টা ম্যাক্সিমাম অ্যাসিটাইল কোয়ে হতে পারে। 8টা অ্যাসিটাইল কোয়ে হওয়া মানে হচ্ছে ফুললি বিটা অক্সিডেশন কমপ্লিট হয়েছে। তাহলে ফুল বিটা অক্সিডেশন কমপ্লিট করতে গেলে এখানে কবার বিটা অক্সিডেশন হতে হবে? 16টা কার্বন কন্টেনিং ফ্যাটি অ্যাসিড আছে, সেখান থেকে 8টা অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে গেলে কতবার বিটা অক্সিডেশন হতে হবে? হ্যাঁ নিমতলা, বলি গো বলি 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 ঠিক আছে, শোনো শোনো আমি বলছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। 16টা গোল ক্লিয়ার হয়েছে? 16টা গোল ক্লিয়ার হয়েছে? গোন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, এবার আমি বিটা অক্সিডেশন করছি। ধরো ফার্স্ট বিটা অক্সিডেশন 1 নম্বর, 2 নম্বর বিটা অক্সিডেশন, 3 নম্বর বিটা অক্সিডেশন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। কবার হলো? একবার, দুবার, তিনবার, চারবার, 5বার, 7বার। হ্যালো, বিটা অক্সিডেশন আমার এটা কাটা মানেই তো আমার এটা এই দুটো অলরেডি অ্যাসেল করে হয়ে গেল, তাহলে ফার্দার তো আর আর হচ্ছে না। তাহলে তাহলে 8টা করে চিল্লাচ্ছিলি কেন? কিরে বাকিদের খবর কি? 7বার অক্সিডেশন করতে হয়, এই জায়গাটা কি বুঝতে পারলি? হুম, চলো এখানে হিসাবটা এইভাবে আসে। আমাকে যদি কোনো একটা কার্বন কন্টেনিং নাম্বার বলে, ফ্যাটি অ্যাসিডের কার্বন কন্টেনিং নাম্বার সাপোজ ধরলাম CN, এখানে কবার বিটা অক্সিডেশন সাইকেল হচ্ছে? বিটা অক্সিডেশন সাইকেল নাম্বার ইকুয়াল টু n/2 minus 1। ওকে, আর প্রডিউসিং অ্যাসিটাইল কোয়ে ইকুয়াল টু n/2। ওকে, এই হচ্ছে হিসাব। এটুকু হিসাব নিয়ে কোনো কনফিউশন আছে? পরীক্ষায় বলতে পারে, তোমাকে বললো C18 কার্বন কন্টেনিং ফ্যাটি অ্যাসিড, এখান থেকে ম্যাক্সিমাম কয় অণু অ্যাসিটাইল কোয়ে হবে বলো? n/2 মানে 18/2 মানে 9টা হবে। কবার বিটা অক্সিডেশন সাইকেল হবে বলো? 18/2 মাইনাস 1, 8বার। চাইছি ধরতে পারছিস? প্রত্যেককে বলছি ধরা যাচ্ছে? এবার বলছি কথাটা, একবার বিটা অক্সিডেশনে এটিপি তৈরি হয় 5 অণু। একবার বিটা অক্সিডেশনে এটিপি তৈরি হয় 5 অণু। তাহলে বিটা অক্সিডেশন কবার তো, তাহলে বিটা অক্সিডেশন কবার হচ্ছে বলতো? এখানে খেয়াল কর, এখানে বিটা অক্সিডেশন হয়েছে 7বার, তাহলে এটিপি কটা হবে? 35 এটিপি। তাহলে বিটা অক্সিডেশনের জন্য 35 এটিপি হয়েছে, তাই তো? আর বিটা অক্সিডেশনের জন্য তৈরি হচ্ছে কয় অণু অ্যাসিটাইল কোয়ে? 8 অণু। এই 8 অণু অ্যাসিটাইল কোয়ে টিসিএ
আর ইটিসি রানের মাধ্যমে কত অণু এটিপি তৈরি হয়েছে? তাহলে এক অণু ফ্যাটি অ্যাসিড পামিটিক অ্যাসিড থেকে কত অণু এটিপি তৈরি হচ্ছে? হ্যাঁ, কত অণু এটিপি হলো? এক অণু ফ্যাটি অ্যাসিড থেকে কত অণু এটিপি তৈরি হলো? 131। এবার একটা কথা বলি, ফ্যাটি অ্যাসিড সরাসরি এই বিটা অক্সিডেশনে অংশগ্রহণ করতে পারে না। প্রথমে ফ্যাটি অ্যাসিডটাকে অ্যাসাইল কোয়ে হতে হয়। মানে এই যে ফ্যাটি অ্যাসিড এই গ্রুপটার সঙ্গে একটা কোয়ে গ্রুপ লাগাতে হয়। মানে এইটা এর সঙ্গে একটা এরকম, এটাকে বলা হয় অ্যাসাইল কোয়ে। এইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা ফ্যাটি অ্যাসিড। এইটাকে প্রথমে অ্যাসাইল কোয়ে হতে হয়। অ্যাসাইল কোয়ে হচ্ছে বিটা অক্সিডেশন রিঅ্যাকট্যান্ট। সরাসরি ফ্যাটি অ্যাসিডের উপর বিটা অক্সিডেশন স্টার্ট হয় না। তাহলে প্রথমে তাকে অ্যাসিটাইল কোয়ে অ্যাসাইল কোয়ে হতে হয়। অ্যাসাইল কোয়ে করার জন্য দুই অণু এটিপি ইউজ হয়। এখানে দুই অণু এটিপি ইউজ হয়, এএমপি। এখানে দুই অণু এটিপি ইউজ হয়। তাহলে এটা এই টোটালটা হচ্ছে প্রডিউসিং এটিপি। তাহলে ইউটিলাইজিং এটিপি কত? ইউটিলাইজিং এটিপি দুই অণু, তাহলে বিয়োগ করলে কত হবে হিসাব? নিট এটিপি কত? নিট এটিপি ক্লিয়ার। এইটা হচ্ছে পামিটিক অ্যাসিড। তোমাকে যে কোনো হঠাৎ করে যে কোনো একটা ফ্যাটি অ্যাসিড দিয়ে দিল, তোমাকে এইভাবে বের করতে হবে। ওকে, তোমাকে যদি হ্যাঁ তাই, আচ্ছা দাঁড়া, কোনো একটা ফ্যাটি অ্যাসিড তোমাকে কার্বন নাম্বার দিয়ে দেওয়া হলে তুমি কি করে সেখান থেকে প্রডিউসিং এটিপি নাম্বারটা বের করবে? একটা ফর্মুলা আছে, হ্যাঁ। সেই ফর্মুলাটা হচ্ছে 5 × n/2 - 1 প্লাস 12 × n/2 - 2। যে এখানে হিসাবটাকে আরো সিম্পলিফাই করার জন্য এটা কেটে দিই আমরা এভাবে, 6 করি, এইটাকে আমরা হিসাবে দিই এখানে 6n। ওকে, যে কোনো ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয় এটিপির নাম্বারটা এ হচ্ছে ফর্মুলা, যেখানে হোয়ার n ইকুয়াল টু কার্বন নাম্বার অফ ফ্যাটি অ্যাসিড।